যারা যারা ভাবছিলেন স্পেন বোধহয় স্ট্রাগল করবে তাদের জন্য জানিয়ে রাখতে পারি স্পেন ইজ ব্যাক। এবং স্পেন 4-0 গোলে যে জয়টা পেয়েছে সেটার মধ্যে শুধু গোল ব্যবধানের জয়টা নয়, তাদের পারফরমেন্স তাদের হয়ে কথা বলেছে এবং কোথায় তারা মিস করছিল প্রথম ম্যাচে, কাদেরকে মিস করছিল সেটাও কিন্তু আমরা দেখে ফেলেছি। বাট স্পেনের এই জয়টা আসলে অনুমিতই ছিল। অন্য কিছু জায়গায় আমরা দেখেছি কিছু সারপ্রাইজ। উরুগুয়ে কেপ ভার্দে, স্পেনকে আটকে দেওয়ার পর কেপ ভার্দে উরুগুয়েকেও আটকে দিয়েছে এবং সেখানেও একটা ড্র তারা বের করে নিয়েছে। 2 ম্যাচ পরেও কেপ ভার্দে এখনও পর্যন্ত অপরাজিত। আর অন্যদিকে বেলজিয়াম তারা স্ট্রাগল করেছে ইরানের সঙ্গে 0-0 ড্র, যেখানে ইরানের গোলকিপার তার একটা হিরোইক্স আমরা দেখেছিলাম। এবং সেই সাথে ইজিপ্ট আন্ডার দ্য ইজিপশিয়ান কিং মোহাম্মদ সালাহ, তারাও কিন্তু তাদের প্রথম জয়টা পেয়ে তাদের গ্রুপে একটা ভালো অবস্থানে পৌঁছে গেছে। তবে এই ব্যাপারগুলো ছাড়াও আমাদের সামনে ইম্পর্টেন্ট কিছু ম্যাচ আছে, সেগুলো নিয়ে কথা বলতে হবে। যেখানে আর্জেন্টিনা আজকে রাতে খেলবে, নিশ্চয়ই সেই ম্যাচটা নিয়ে আপনারা অনেক এক্সাইটেড। ফ্রান্সের ম্যাচ আছে ইরাকের সঙ্গে, সেটা নিয়েও আমরা আলোচনা করব। ওয়েলকাম করছি সবাইকে ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ড্রিবলিংয়ে। ড্রিবল করতে করতে আজকের এপিসোডটাও চালিয়ে দেওয়া যায়। আমি আহমেদুন পারভেজ, আপনাদের হোস্ট, এবং আমার সঙ্গে আজকে গেস্ট হিসেবে যাকে পেয়েছি, ফুটবল অ্যানালিস্ট, ফুটবল এক্সপার্ট, এবং আমরা আপনাকে প্রতিদিনই কোথাও না কোথাও দেখতে পাচ্ছি। সো উই আর হ্যাপি টু হ্যাভ ইউ আহমেদ শায়েক। থ্যাংক ইউ। গত সিজন চলার সময়, প্রি ওয়ার্ল্ড কাপ চলার সময় আমাদের অন্য অনেক জায়গায় অনেকভাবে আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে, এবং আমরা আসলে ওয়ার্ল্ড কাপটি নিয়ে খুব এক্সাইটেডও ছিলাম। ক্লাব ফুটবল দেখার পাশাপাশি ভাবছিলাম যে ওয়ার্ল্ড কাপে কারা কারা ইম্প্যাক্ট রাখতে পারে, কি হতে পারে। তো প্রি ওয়ার্ল্ড কাপ ফেভারিটস হিসেবে কিন্তু স্পেনকে ধরা হচ্ছিলই, বাট তাদের ফার্স্ট ম্যাচটা কেম অ্যাজ আ বিগ শক। ওই সময় পর্যন্ত দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট আপসেট এই ওয়ার্ল্ড কাপে। আরেকটা ম্যাচ খেললো অ্যাগেন্স্ট সৌদি আরেবিয়া। এই ম্যাচটার অ্যাসেসমেন্টটা আপনি আসলে কিভাবে দেবেন? দ্যাটস মাই ফার্স্ট কোয়েশ্চেন। অ্যান্ড আসলেই কি তারা লামিন ইয়ামাল এর উপর একটু বেশি ডিপেন্ডেন্ট কিনা টু হ্যাভ দ্যাট কনফিডেন্স? না, স্পেনের যে ব্যাপারটা, যদিও সবাই আসলে ফেভারিট মনে করছিল বিকজ তাদের খেলার ধরনের কারণে, কিন্তু সেই টিকি টাকা কিন্তু এখন আর নাই। তাদের খেলার ধরন এখন আর টিকি টাকা ফলো করছে না, একটু ডিফারেন্ট ফরম্যাটে ফলো করছে। প্লাস সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তাদের কোনো স্ট্রাইকার নেই। মানে মেকশিফট প্লেয়ারকে দিয়ে স্পেন স্ট্রাইকার খেলাচ্ছে, যেটা কিনা প্রবলেমটা কেপ ভার্ডের সাথে তারা আর কি ফেস করলো। এবং এখন নেক্সট যে ম্যাচটা ওরা খেললো, এখানেও যেটা দেখা যাচ্ছিল যে লামিন ইয়ামালের উপরেই আসলে যেটা ভরসা করছিল, যেটা সেকেন্ড কোশ্চেনটা আপনার ছিল, যে কিছু হলে বল ওই পেড্রো পোরো আর লামিন ইয়ামাল এই দুজনের মধ্যেই ট্রাভেল অ্যারাউন্ড করছিল, রাইট উইং থেকে ক্রস, এরপরে জটলার মধ্যে যদি কিছু হয়। কিন্তু ওই রকম ফ্রি ফ্লোয়িং ফুটবল কিন্তু আমরা স্পেনের কাছ থেকে পাচ্ছি না। সো এখন আরেকজন প্লেয়ার অবশ্যই আছে যে নিকো উইলিয়ামস, কিন্তু সে এখন পর্যন্ত ওভাবে ফিট না, যার কারণে সেকেন্ড হাফে লাস্টের দিকে নামছে। সো যদিও কালকে তারা মানে এক ধাক্কায় বেশ কিছু গোল পেয়ে গেছে, গোল কিন্তু মিসের সংখ্যা অনেক ছিল। ফারান টরেন্স এবং আরজাবেলের আর কি গোল বেশগুলো মিস হয়েছে, কিন্তু আই থিঙ্ক মানে এরকম ভরসা করে আমি আসলে টপ টিমের সাথে খুব একটা বেশি আশা দেখতে পারছি না। কারণ শুধুমাত্র লামিন ইয়ামালকে আটকিয়ে ফেললেই আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে একটু হার্ড হয়ে যাবে স্পেনের জন্য একটা কোনো অ্যাটাক বা কোনো কিছু বের করা। সো আই থিঙ্ক মানে জাস্ট কালকের যে আপনার মানে অপোনেন্ট ছিল, সেই অপোনেন্টের হচ্ছে যেহেতু কোয়ালিটি এত হাই লেভেলের না, এর জন্য তাদের আসলে ইজি হয়ে গেছে। বাট আই থিঙ্ক যত খেলা প্রোগ্রেস করবে রাউন্ড অফ 32 or 16, তখন স্পেন অনেক বড় সমস্যায় পড়বে। তার মানে প্রি ওয়ার্ল্ড কাপ ফেভারিটস যাদেরকে ধরা হয়, ওয়ার্ল্ড কাপে আসলে তাদের কারেন্ট ফর্মটা অনেক বেশি বোধহয় প্রভাব ফেলে, এবং অনেক সময় দেখা যায় দে গেট ফাউন্ড আউট। মানে তাদের ট্যাকটিক্সের ব্যাপারে যদি প্রতিপক্ষের একটা ধারণা থাকে, যেমন কেপ ভার্ডে ডিড ইট ভেরি সিম্পলি এন্ড ভেরি ইজিলি। মানে একটা পয়েন্টে যে মানে আক্রমণের ভলিউম এত বেশি থাকার পরেও পেনিট্রেট করতে পারছে না, দ্যাট ইজ ডিসঅ্যাপয়েন্টিং। বাট ওয়ারজাবাল আই থিঙ্ক কুড হি বি দ্য সলিউশন স্পেনের জন্য? এই যে 2টা গোলও পেয়েছে, লামিন ইয়ামালের যেই গোলটা সেখানেও তার একটা ভালো অ্যাসিস্ট ছিল, সব মিলে 2টা গোল 1টা অ্যাসিস্ট। সে তো ভাববে যে আমি তো ভালোই করছি অ্যাজ এ স্ট্রাইকার, খারাপ কি? না মানে গোলের সংখ্যা দেখলে তো ধরেন যে কনফিডেন্সটা আসবেই, কিন্তু ইন জেনারেল আমার কাছে মনে হয় যে তারা নিজেরাও জানে তাদের খেলা থেকে যে ইটস নট ওয়ার্কিং অ্যাজ ইট শুড বি। মানে তারা ধরেন যে ইন জেনারেল যেই টিমে খেলে অভ্যস্ত লিগে, সেখানে যে ফ্রি ফ্লোয়িং ফুটবলটা, পাসিং এবং যে চান্সেস ক্রিয়েশনের দিক থেকে স্পেনের এইবারে চান্সেস ক্রিয়েশনটা শুধুই ওই যেটা বলছিলাম যে লামিন ইয়ামাল নির্ভর। সো ও যদিও আরজাবাল যদিও গোল দিয়েছে 2টা, কিন্তু সেটা কনভিনসিং গোল না, মানে ডিফ্লেকশন
ধাক্কাধাক্কি, এখান থেকে ও ফাঁকা পেয়ে গেছে, আর একটা ছিল যে মানে হেডের আর কি এতে সুবিধাতে আর কি ও পেয়েছে। তো যার কারণে আমার যেটা মনে হচ্ছে যে ওই দিন শেষে ঘুরে ফিরে ওইটাই হবে, যে এইরকম ছোট অপোজিশনের এগেনস্টে তারা হয়তো গোল দিবে, কিন্তু যখন বড় অপোজিশন পাবে তাদের ওই এক প্লেয়ার নির্ভর হওয়ার ফলে যে জিনিসটা, যে বায়ার্ন মিউনিখ আর পিএসজির খেলা যদি আমি টেনে নিয়ে আসি সেমিফাইনালে, তখন একবার যখন মাইকেল ওলিসেকে আটকিয়ে ফেললো নুনো মেন্ডেস, এরপরে কিন্তু বায়ার্নের খুব একটা বেশি কিছু ক্রিয়েটিভিটি দেখা যাচ্ছিল না। তো সেই ক্ষেত্রে ওইটাই হবে যে লামিন ইয়ামালকে যদি আমরা আটকে ফেলি, তখন আর ওরা অপশন পাবে না ক্রিয়েটিভিটিটা দেখানোর। সো আমার মতে এই জায়গাটাতেই ওরা সবচেয়ে বেশি প্রবলেমে পড়বে, কারণ যেসব মিডফিল্ডাররা সেন্ট্রালি খেলছে তারা মোরলেস সবাই একটু ডিফেন্সিভ অথবা সেন্টার মিডফিল্ডার, অ্যাটাকিং ক্রিয়েটিভিটিটা আসলে খুব একটা বেশি দেখা যাচ্ছে না। দেখা যাক শেষ পর্যন্ত স্পেন তাদের এই গ্রুপ থেকে নিশ্চয়ই জয়টা তাদেরকে অনেক কনফিডেন্স দেবে। 2 ম্যাচ থেকে 4টা পয়েন্ট, সো প্রবাবলি তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই হয়তো চলে যেতে পারবে রাউন্ড অফ 32-তে। খেলার ইমপ্রুভমেন্টটা দরকার। একজন ব্রাজিল ফ্যানের সাথে কথা হচ্ছিল আমার কয়েকদিন আগে, এবং তিনি আসলে বলছিলেন যে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি ব্রাজিলের খেলা দেখে স্যাটিসফাইড? তিনি বলেছেন যে হ্যাঁ। তো আমি জিজ্ঞেস করলাম যে কেন? উনি তখন বললেন যে কারণটা হচ্ছে 8 ম্যাচের টুর্নামেন্ট, তো আমরা চাই কোয়ার্টার ফাইনালে গিয়ে পিক করতে। প্রবাবলি ওই সিকোয়েন্স মেনটেন করাটা বেটার। যদি আগে পিক করে ফেলি তাহলে সমস্যা। একটা টিমের কথা আসলে বলতেই চাই যারা এখনো পর্যন্ত পিক করতে পারছে না, তারা হচ্ছে বেলজিয়াম। দে হ্যাড দেয়ার গেম এগেনস্ট ইরান এজ ওয়েল। ইরান তো এমনিতেই অফ দ্য ফিল্ড অনেক স্ট্রাগল করেই ওয়ার্ল্ড কাপটা খেলছে, তারপরও ফার্স্ট ম্যাচে একটা ভালো ড্র তারা বের করেছিল। বাট এই ম্যাচটায় পার্টিকুলারলি বেলজিয়ামের সাথে আপনি কি এই গোল স্কোরিং কোনো ম্যাচ এক্সপেক্ট করছিলেন? গোল স্কোরিং দুই পক্ষ থেকেই এক্সপেক্ট করছিলাম, নট যে দুইজনই একবারে পারবে না। বাট ফার্স্টে যেটা বলতে হয় যে ইরানের সাইড থেকে বলতে হয় যে ফার্স্ট ম্যাচটাও তারা খেললো নিউজিল্যান্ডের সাথে 2-2 ড্র, আর এটা 0-0 ড্র। যদিও আমাদের কাছে এটা ড্র মনে হচ্ছে, বাট যেই রকম প্রতিকূলতা পার করে তারা ফুটবলটা খেলছে, এরপরেও আই থিঙ্ক ইটস গোয়িং টু বি ভেরি মানে ইন্সপায়ারিং ফর অল অফ আস। কারণ খেলার দিন ট্রাভেল করে আবার খেলে আবার ট্রাভেল করা, মানে খেলার আগে যে আপনি ট্রাভেলটা করছেন, এই জিনিসটা আপনার হেলথের উপরে অনেক বেশি ইম্প্যাক্ট পড়ে। এবং এই কারণেই ফার্স্ট ম্যাচে নিউজিল্যান্ডের সাথে মানে তাদেরকে অনেক টায়ার্ড মনে হচ্ছিল। সো ওইভাবে করে দেখলে তো আমরা পাচ্ছি না, মানে ইরানের জন্য কোনো মানে প্ল্যাটফর্ম পাচ্ছি না যেটা সবার জন্য সমান। সো অবভিয়াসলি অপোনেন্টের একটু অ্যাডভান্টেজে আছে। তারপরও তারা যে হিরোইক খেলাগুলো দিচ্ছে, এটা আসলে ইন্সপায়ারিং আমি বলবো ওয়ার্ল্ড কাপে। আর বেলজিয়ামের কাছে আমার যেটা মনে হলো যে তাদের আসলে এখন ওই যে টিমের মধ্যে ওই স্পার্কটা নেই, ওই গোল্ডেন জেনারেশন ইজ গন। এখন যারা আছে তাদের মধ্যেও যে ওই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার যে ক্যাপাবিলিটি সেটা নেই। একজন প্লেয়ার ছিল, তাকে নিয়ে এখন বিভিন্ন রকমের কানাঘুষা চলছে, সেটা হচ্ছে জেরেমি ডুকু। এবং আপনি যদি বেলজিয়ামের ইন জেনারেল খেলা দেখে মনে হবে যে জেরেমি ডুকুর উপরই পুরো বেলজিয়াম টিমটা আর কি নির্ভরশীল। কিন্তু সেও তার হচ্ছে পার্সোনাল রিজনসে খেলবে কি খেলবে না এটা নিয়ে এক ধরনের বিতর্ক হচ্ছে। তো আই থিঙ্ক এখন বেলজিয়ামের কাছ থেকে আসলে খুব একটা বেশি এক্সপেক্টও করছি না। যদি লুকাকো ডি ব্রুইনে তাদের এক্সপিরিয়েন্স দিয়ে কিছু বার করতে পারে, দ্যাট ইজ দ্য বেস্ট দে ক্যান রিচ। ডিফেন্সে ওরকম কোনো খুব একটা বেশি প্লেয়ার নেই। এখন টসার যদি সেন্টার প্লেয়ার হয় একটা টিমের, সো আই ডোন্ট থিঙ্ক দ্যাটস গোনা বি এনি লাইক পজিটিভ সাইড ফর দি লেটার স্টেজেস। গ্রুপ স্টেজ পর্যন্ত হয় যে 2টা ড্র করলো, আই থিঙ্ক পরের ম্যাচটা তো ড্র বা জিতলে হয়তো রাউন্ড অফ 32 যাবে, কিন্তু দ্যাট উইল বি দ্য এন্ড অফ ইট আই থিঙ্ক। খুব ভালো ফর্মে তারা নেই, সেটা বোঝা যাচ্ছে। একটা গোললেস ড্র। এবং এই ম্যাচটার একটা ইম্প্যাক্টফুল ঘটনা ঘটেছিল। নেথান এনগয় তিনি 58 মিনিটে গিয়ে নিজেই কিপারকে একটা ভুল পাস দিতে গেলেন, ছোট একটা পাস হয়ে যায়, এবং তারেমি যখন বলটা চেস করছিলেন তিনি পেছন থেকে তাকে টেনে ফেলে দেওয়ার কারণে তাকে লাল কার্ডও দেখতে হয়েছে। তো সেটার পরে বেলজিয়াম আসলে আরো বেশি মোমেন্টামটা হারিয়ে ফেলে। বাট উই হ্যাভ টু টক অ্যাবাউট আলিরেজা বেরেন ভান্দ। মানে 7টা সেভ, এবং যে একটা সেভ ছিল আই থিঙ্ক প্রবাবলি সেটা প্রবাবলি এই ওয়ার্ল্ড কাপেরই কি বেস্ট সেভ কিনা আমি জানি না। আমি বলবো বেস্ট সেভ, কারণ আপনি এখন পর্যন্ত যতগুলো সেভ হয়েছে সেগুলা মোরালেস কিপার একটা কমফোর্ট জোন থেকে, একটা কমফোর্ট ডিস্টেন্স থেকে আর কি গোলগুলো ঠেকিয়েছে। কিন্তু এই গোলটা ঠেকানোর যে মানে ওয়ে ছিল, সে মাটিতে শুয়ে জাস্ট হাতটা বাড়িয়েছে, এবং যেই পাওয়ার শট মানে তার হাতে লেগে পুরোটাই বাউন্স ব্যাক করেছে। মানে দেন আপনার হাতের যে জোর, মানে মাসল যে স্ট্রেংথ এবং বোন স্ট্রেংথ কত শক্ত হলে বলটা বাউন্স ব্যাক করেছে। এরকমও কিন্তু হতে পারতো যে আমরা দেখেছি যে লুকা জিদান মেসি যে গোলটা ফ্ল্যাপ করে গেছে, ও কিন্তু ধরতে পারেনি, কারণ পাওয়ারে মানে এইখানে পাওয়ারটা এত ছিল যে এক হাতেই সে বলটা বাউন্স ব্যাক করে এত ক্লোজ ডিস্টেন্স থেকে। তো এখানে বোঝা যাচ্ছে যে সে আর কি কত ভালো কোয়ালিটির একটা সেভ করেছে। সো আপনি যে হয়তো বলতে পারেন যে কেপ ভার্ডে বা কুরাসাওয়ের প্লেয়াররা হয়তো 16টা 18টা সেভ দিচ্ছে, বাট দিস ওয়ান save is like a 100 saves মানে, so that যার জন্য I think it will be a highlight of the World Cup.
সারা জীবন আমরা এরপরে যখন হাইলাইটস দেখবো এই সেভটা আমরা সবসময় দেখবই। আর মানে আউটস্ট্যান্ডিং, মানে আনবিলিভেবল একটা সেভ আমি বলবো এখানে। ওয়েল, এই ওয়ার্ল্ড কাপটা কি একটা ইন্টারেস্টিং আউটলেট কিনা? সাধারণত আমরা প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপে দেখি একটা ব্রেকআউট ছোট দলের বড় গোলকিপার পাওয়া যায়। 2014 আই থিঙ্ক ইট ওয়াজ কিলার নাভাস, যে হচ্ছে কোস্টারিকার হয়ে হি ডিড আ গ্রেট জব। তার আগে ওচোয়া তো অল টাইম ওয়ার্ল্ড কাপ আসলেই তার নাম চলে আসে সামহাউ। হি ইজ ইন দ্য স্কোয়াড, বাট তাকে খেলানো হচ্ছে না, রাইটফুলি সো। এই ওয়ার্ল্ড কাপে আমরা সো ফার দেখলাম 3 জন এরকম অপশনস আছেন, ভোজিনিয়া, তারপরে রুম ফ্রম কুরাসাও, এন্ড দেন দিস ইরানিয়ান গোলকিপার অ্যাজ ওয়েল, আলী রেজা। সো এই ব্যাপারটা আপনাকে কতটুকু কি মনে করাচ্ছে যে আরো পারফরমেন্সেস কি তাদের থেকে আমরা দেখতে পারি, বা তারাই কি আসলে ম্যাচ ঘোরানোর বা পয়েন্টস বের করার হিরো কিনা? না, এখন পর্যন্ত তো এই 3 গোলকিপারকে বলতেই হবে যে ম্যাচ ঘোরানো এবং দলগুলোকে এখনও ওয়ার্ল্ড কাপে টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সিয়াল প্লেয়ার তারাই তাদের টিমে। বাট একটা জিনিস দেখে খুব ভালো লাগছে যে গোলকিপাররা পারফর্ম করছে এবং ফ্যান্সরাও এটা মানে পজিটিভলি নিচ্ছে। কারণ কি, যে জিনিসটা যে ওয়ার্ল্ড কাপে নর্মালি গোলের, মানে ফুটবল তো গোলের খেলা, আর সবাই গোলই দেখতে চায়। সো গোলের খেলা, মানে আমি যদি এটাকে একটু ছোট্ট করে ক্রিকেটের সাথে কম্পেয়ার করি, যখন T20 খেলা হয় তখন কিন্তু সবাই ওই যে আমরা মারমুখী ব্যাটিং দেখতেই পছন্দ করি, তো এই জন্য ছক্কা চার বাংলা খুব ভালো লাগে। কিন্তু বলারের যে একটা খেলা আছে, যেটা কিনা এককালে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুসরা দেখাতো আমাদেরকে, ওইটা কিন্তু কমে যাওয়াতে ক্রিকেটের প্রতি মানুষের আকর্ষণটাও কিন্তু কমে গেছে। সো ওই রকম হাড্ডাহাড্ডি লড়াই যখন ফুটবলে অনফিল্ড প্লেয়ারদের সাথে গোলকিপারের হচ্ছে এবং গোলকিপাররা ইন্সপায়ারিং স্টোরি বের করছে, তখন কিন্তু কোয়ালিটি গোলকিপার ইন দ্য নেক্সট 20-30 ইয়ার্স আরও আসতে থাকবে এবং যেটা কিনা খেলাটাকে আরও সমৃদ্ধ করবে। সো মানে আপনি যে ছোট দলেও গোলকিপার হিসেবে অ্যাজ এ প্লেয়ার কত ইম্প্যাক্ট রাখতে পারেন, সেটা কিন্তু এই ওয়ার্ল্ড কাপের একটা বড় একটা মানে আমি বলবো পোস্টার বয় টাইপের একটা ব্যাপার বা একটা মানে ট্যাগলাইন হতে পারে। সো এই 3টা গোলকিপারই মানে টপ লেভেলে গোলকিপিং করলো, তা আবার ছোট টিমের সাথে। উল্টা আপনি যদি দেখেন বড় টিমের গোলকিপাররা, তারা কিন্তু এখনো ওরকমভাবে পারফর্ম করতে পারছে না। সো যার কারণে এই ওয়ার্ল্ড কাপে আমি এখন পর্যন্ত বলবো যে সবচেয়ে মানে আনপ্রেডিক্টেবল একটা স্টোরি হচ্ছে গোলকিপারদের উত্থান, এবং এইটাই আই থিঙ্ক মানে ওয়ার্ল্ড কাপকে একটা অন্য রকমের একটা মেমোরেবল গোল ওয়ার্ল্ড কাপ করে রাখবে। রাইট, কুরাসাও, কেপ ভার্ডে, ইরান, তাদের গোলকিপারদের নিয়ে আমরা দৈনিক আলোচনা করছি। কেপ ভার্ডের কথা যেহেতু আসলোই, আমরা বিএলসার উরুগুয়ের সঙ্গে তাদের ম্যাচটা দেখেছি, যেখানে 2-2 গোলে আবারও ড্র হয়েছে। উরুগুয়ে তারা স্ট্রাগলই করছে এক প্রকার বলা যায়। ওই যে আপনার হচ্ছে ইরানের মতনও তাদেরও মেক্সিকো থেকে এসে ট্রাভেল করে আবার যেতে হচ্ছে। সো এই যে 2টা টিমেরই কিন্তু ট্রাভেল হওয়ার কারণে দেখবেন যে তাদের মধ্যে খেলার মধ্যে ওই মানে বাইটিং ফ্যাক্টরটা নেই, যে অপোনেন্টকে বাইট করে যে আমি পয়েন্টটা নিয়ে আসবো, ওই বাইটিং ফ্যাক্টরটা দেখা যাচ্ছে না। এই কারণে দুজনেরই খেলা হচ্ছে কিন্তু এক ধরনের টায়ার্ডনেস লক্ষ্য করা যাচ্ছে, এবং তারা দেখবেন যে ড্র করে এরপরে আসলে উইনিং মেন্টালিটিটা আনতে পারছে না। সো ওইটা যেটা বলছিলাম যে একটা ফেয়ার প্ল্যাটফর্ম হচ্ছে না এবারে ওয়ার্ল্ড কাপটা অন্যান্য বারের তুলনায়। সো এই কারণে উরুগুয়ে পরপর 2টা ম্যাচে আর কি একটু ড্র করলো। এই ম্যাচে যদিও তারা আর কি মানে ফেরত এসে আবার গোল দিল, কিন্তু লাস্ট মোমেন্টে আবার কেপ ভার্ডের কাছে আর কি ফিটনেসের কাছে মারা খেয়ে গেল আর কি বলতে হয়। রাইট, এইখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা আমরা দেখছি যে বল পজিশন বেশি আছে এরকম দলের সংখ্যা অনেক। সাপোজ এক ম্যাচে আমরা দেখছিলাম যে 70% পজিশনও টিম রাখছে এগেনস্ট আ উইকেট টিম, কিন্তু সামহাউ সেই পজিশনের সঠিক ব্যবহারটা কিন্তু অনেক বড় টিমই করতে পারছে না। তো সেটা একটা ফ্যাক্টর হতে পারে। ওয়েদার কুড বি আ ফ্যাক্টর, দ্য টায়ার্ডনেস দ্যাট ইউ মেনশন, দ্যাট কুড বি আ ফ্যাক্টর ফর শিওর। সো উরুগুয়ে তাদেরও আমি দেখছিলাম যে আসলে দে হ্যাড 65% পজিশন। গোল হওয়ার কথা এক্সপেক্টেড গোলস 2.34, মানে অলমোস্ট 3, কিন্তু তারা গোল দিয়েছে 2টা। আর কেপ ভার্ডেরটা ইন্টারেস্টিং, 0.86 XG, সেটা দিয়ে তারা 2টা গোল বের করে ফেলেছে। সো দিস ইজ হাউ দ্য ওয়ার্ল্ড কাপ ইজ গোয়িং। এই হচ্ছে কি অবস্থা। আমরা সামনের ম্যাচগুলোতে চলে যাই, কারণ ওই শুরুর দিকে দেখা গেছে কি যে অনেকগুলো গ্রুপ, শুরুর 4টা গ্রুপের মধ্যে হাই প্রোফাইল টিমের সংখ্যা একটু কম, মেবি ব্রাজিল ইজ দ্য বিগেস্ট হাই প্রোফাইল টিম, কিন্তু শেষের দিকের গ্রুপগুলোতে কিন্তু প্রত্যেকটা গ্রুপেই একটা করে এরকম ওয়ার্ল্ড কাপ কন্টেন্ডার আছে। অ্যান্ড আজকে রাতেই খুব ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে। ইচ্ছা করে আমরা কিন্তু একটু ডিলে করে সেখানে এসেছি, কারণ জানি যে এই পয়েন্টটা নিয়ে আলোচনা শুরু করলে শেষ হবে না। লেটস টক অ্যাবাউট আর্জেন্টিনা, যারা তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে এবং প্রথম ম্যাচটায় দে পিকড টু আ ডিফারেন্ট লেভেল, এবং প্রথম ম্যাচটায় আলজেরিয়াকে তারা এইভাবে খেলে হারাবে সেটা হয়তো অনেকে ভাবেননি, এতটা সহজভাবে তারা জিততে পারবে অনেকে ভাবেননি। প্রথম কথা হচ্ছে ম্যাচটা কি আদতেই স্কোরলাইন যা বলছে অতটা সহজ ছিল কিনা, লেটস জাস্ট ট্র্যাক ব্যাক আ বিট, নাকি ইট ওয়াজ জাস্ট আ লিওনেল মেসি শো? আর দ্বিতীয় ম্যাচে এগেনস্ট অস্ট্রিয়া আপনার আসলে এক্সপেকটেশনটা কি, মানে হোয়াট কাইন্ড অফ আ টিম ইজ অস্ট্রিয়া, এবং তারা আসলে আর্জেন্টিনাকে কোন ধরনের থ্রেট দিতে পারে? আপনার
ফার্স্ট ম্যাচে আমি বলবো যে আর্জেন্টিনা সেই হিসাবে কোনো প্রতিপক্ষই ওভাবে পায়নি, বাকি দলগুলো ঠিক যেভাবে পেয়েছে। আপনি জানেন আগের থেকে যে লিওনেল মেসি হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার, আপনি জানেন যে সে ইনফ্লুয়েন্সিয়াল একটা ফ্যাক্টর, কিন্তু সে বল পাওয়ার পরও যদি 3 হাত পর্যন্ত ড্রিবল করতে পারে, দ্যাট মিনস ইউর গেম প্ল্যান হ্যাজ টোটালি গন রং। এবং যেটা কিনা আপনার প্রথম গোলটা ছিল আলজেরিয়ার সাথে, 3 হাত মানে মেসি পর্যন্ত ড্রিবল করে যাওয়ার পরে দেখছে যে কেউ আসছে না, তখন মনে হলো যাক আমি শর্ট টাইম মেরে দিই। তো এইরকম তো আপনি অস্ট্রিয়ার সাথে একেবারেই হবে না, কারণ অস্ট্রিয়ার আপনার এই র্যাগনকের হচ্ছে গেগেন প্রেসিংটা তো হবেই, এবং সে সাথে বেশ কিছু প্লেয়ার আছে যে যারা মানে ভালো কোয়ালিটির টিমে খেলে এসেছে, যেরকম ডেভিড আলাবা, স্পিৎজার, আরনটোভিচ এখনও সাবে খেলে, বাট যখন সে আসে সে ইম্প্যাক্টফুল একটা খেলা দিতে চায়। সো যে জিনিসটা হবে যে যদিও কোনো সুপারস্টার মানে 2-3 জন হয়তো সুপারস্টার আছে, বাকিরা কিনা হচ্ছে যে ইন জেনারেল নর্মালি এখন আর কি সুপারস্টার হওয়ার পথে, বাট তাদের ওই যে ক্ষুধাটা আর কি থাকবে যে কন্টিনিউয়াসলি প্রেসিং করার ক্ষেত্রে। আর আপনি যদি এখন আর্জেন্টিনার স্কোয়াড নিয়ে বলেন, তাহলে আমি বলবো যে হ্যাঁ, গতবারের ওয়ার্ল্ড কাপের 11 জনের 10 জনই আর্জেন্টিনা এই স্কোয়াডে খেলছে, কিন্তু ফ্যাক্টর হচ্ছে ওই একটা পজিশন যেখানে কিনা চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে ডি মারিয়ার জায়গাটা। কারণ গত ওয়ার্ল্ড কাপে হ্যাঁ মেসি গোল দিয়েছে, হয়তো লাউটারো গোল দিয়েছে, হুলিয়ান আলভারেজ, কিন্তু ইম্প্যাক্টফুল গোলগুলো ছিল ডি মারিয়ার থেকে শুরু অথবা ডি মারিয়ার দেয়া। তো ওই ইম্প্যাক্টফুল জায়গার পজিশনের প্লেয়ারটার ওখানে রিপ্লেসমেন্ট কে হবে এখন পর্যন্ত কিন্তু কেউ মানে কনফিডেন্ট না যে এই প্লেয়ারটা হি ইজ গোয়িং টু টেক আস ফরওয়ার্ড। সো এক ধরনের চেঞ্জ আমরা অলওয়েজ দেখছি। প্লাস ফার্স্ট ম্যাচে আলমারা খেললো, তার পারফরমেন্সও ওইরকম ছিল না যে আপনি কনফিডেন্ট ফিল করবেন যে আচ্ছা ঠিক আছে উই গট এ রিপ্লেসমেন্ট। সো এই একটা জায়গায় পজিশনিং হয়তো বেশ ভোগাতে পারে, কারণ যখন আপনার মেসিকে আটকায় রাখার চেষ্টা করবে, যখন অন্যান্য ইম্প্যাক্ট প্লেয়ারদেরকে আর কি আটকায় রাখার চেষ্টা করবে, তখন তো একটা ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার দরকার পড়বে আপনার ম্যাচটা বের করার জন্য, কারণ সব ম্যাচ কিন্তু মেসি বার করতে পারবে না। সো আই থিঙ্ক এই ওয়ার্ল্ড কাপের প্রথম টেস্ট আমরা দেখব। আর টেস্ট এই কারণে বলছি যে এর আগেও আর্জেন্টিনার মানে এই ওয়ার্ল্ড কাপে আসার আগে যে ফ্রেন্ডলি বা হচ্ছে এগুলো খেলেছে, তারা ওই রকম খুব টপ লেভেলের কোনো টিমের সাথে তাদের খেলা ছিল না। হ্যাঁ, মানে একটু লো প্রোফাইল। ওই জন্য আপনার মানে ইম্প্যাক্টফুল বা এমনি এফেক্টিভ টিম যখন আপনাকে ভালো মতো ডিফেন্ড করবে, প্রেশার দিবে, তখন আসলে এই স্কোয়াডটা কি করবে ওইটা আসলে তখন দেখতে হবে। যদিও মেসি একটা ফ্যাক্টর, হয়তো 90 মিনিটে কিছুই করতে পারবে না, একটা টাইমে গিয়ে এমন একটা পাস বার করবে সেটাতেই খেলা ঘুরে যাবে, বাট তারপরও মানে টেস্ট শুরু আমি বলবো যে আজকের ম্যাচ থেকে আর্জেন্টিনার জন্য। ইন্টারেস্টিং। কিছুটা আর্লি টিম নিউজ আমাদের কাছে এসে পড়েছিল, যেখানে আমরা জানি যে মন্টিয়েল তিনি আসলে ইনজুরি পুরোপুরি ইনজুর্ড, এবং সে কারণে তিনি এই ম্যাচে থাকছেন না, এটা ফর শিওর। মোলিনা স্টার্ট করবেন এরকম একটা খবর আমরা জানলাম। বাট ওই যে কিছু ইম্পর্টেন্ট পজিশনের কথা বলছিলেন যে অন দ্য লেফট ফ্ল্যাঙ্ক আলমাডা, তার পারফরমেন্স কতটুকু আসলে আশানুরূপ ছিল, তার কোনো সাবস্টিটিউট এখানে হবে কিনা। ইভেন লাউতারো মার্টিনেজ, আপনি 2022 ওয়ার্ল্ড কাপের কথা বলছিলেন, আমার তো মনে পড়ে আই থিঙ্ক হি ডিড নট স্কোর আ সিঙ্গেল গোল, এরকমই কিছু একটা ঘটেছিল। এই জন্যই আই রিমেম্বার যে যখন মেসি ট্রফিটা তুলছিলেন, সেও তার পাশে ছিল এবং তাকে সরি বলছিল যে ভাই আমার কোনো কন্ট্রিবিউশন নাই, বাট আই এম সরি, মানে কিছু না কিছু একটা হবে হয়তো সামনে। বাট লাউটারো মার্টিনেজ তিনি কিন্তু যে প্রিপারেটরি যে ওয়ার্ম আপ গেমসগুলো ছিল সেখানে হি ডিড ওয়েল, যদিও আবার প্রথম ম্যাচটাতে গিয়ে দেখলাম মেইন ওয়ার্ল্ড কাপে এসে আবারও কিন্তু সেই ভালো পারফরমেন্সটা আসেনি। সো হুলিয়ান আলভারেজ প্রবাবলি হতেও পারে আজকে লাউটারো মার্টিনেজের জায়গায় স্টার্ট করতে পারেন। আর্জেন্টিনা কোনো উইঙ্গার নিয়ে খেলে না, আউট অ্যান্ড আউট। তো এইটা আপনি আসলে কিভাবে দেখছেন বিষয়টা? কারণ ওরা মাঠটাকে বড় করার জন্য দেখা যাচ্ছে ডিপলকে ওয়াইড রাইটে যেতে হচ্ছে, বা লেফট সাইডেও আলমাদা ইজ নট লাইক আ প্রপার আউট অ্যান্ড আউট উইঙ্গার। এই সিস্টেমটাকে স্কালোনি আসলে কিভাবে আসলে সেট করছেন? বিকজ ইটস ডিফারেন্ট ফ্রম মেনি আদার টিমস যারা অ্যাকচুয়ালি পেস উইথ এগুলোর উপর অনেক ফোকাস করে। না, আসলে আপনার যখন স্কোয়াডে কী টাইপের প্লেয়ার আছে সেটার উপর বেস করে আপনি আসলে কিন্তু ফরমেশনটা ঠিক করবেন। আর্জেন্টিনার সাথে বাকি যে দলগুলো যে ডিফারেন্স, আমি যদি ইংল্যান্ড, পর্তুগাল বা হচ্ছে আপনার এখন টপ পারফর্মিংয়ে যদি বলি, ফ্রান্সের কথা বলি, তো এইসব টিমের যে বেস্ট জিনিসটা যে এত ডিফারেন্ট ভ্যারাইটির প্লেয়ার আছে, আপনি একই সময়ে চাইলে হঠাৎ করে 4-3-3 থেকে 4-2-3-1-এ মুভ করতে পারবেন, বা কখনো 3-5-2-তেও ফরমেশনে মুভ করতে পারবেন, কিন্তু আপনার স্কোয়াডের কোয়ালিটিটা ড্রপ করবে না। আর্জেন্টিনার ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে যে আর্জেন্টিনার আপনাকে ফার্স্ট অফ অল মেসিকে ইন্টিগ্রেট করতে হবে, এটা হচ্ছে আপনার প্রথম কাজ। তো এর জন্য এখন মেসি তো অবভিয়াসলি ফ্রি রোলে খেলে, তো ওই মেসি ফ্রি রোলটাকে সাপোর্ট করার জন্য আপনাকে 4-3-3 ছাড়া আর কোনো ফরমেশন এখন এই মুহূর্তে করাটা টাফ হয়ে যাবে। কারণ আপনি যদি 4-2-3-1-এ খেলেন, তাহলেও কিন্তু সামনের মানে দুজন উইঙ্গার আর স্ট্রাইকার একটু মাঝখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। আবার হচ্ছে 4-3-3 করলে হয় কি এবং সিমেট্রিক্যাল পুরো মাঠটা আর কি প্লেয়ার থাকে সেই হিসাবে। তো
যেখানে প্রবলেমটা এবার ফেস করবে আর্জেন্টিনা, যে এই ফ্রি রোলটায় কাজ দিতে গেলে এখন দুই ধরনের অপোনেন্ট আপনি পাবেন। একটা হচ্ছে আলজেরিয়ার মতন, যারা কিনা একটু ডিফেন্সিভ খেলার চেষ্টা করবে, সেই ক্ষেত্রে আপনি লাউটারো মার্টিনেজকে নামাবেন, কারণ ফিজিক্যাল প্রেজেন্স অ্যান্ড যে আর কি বডি যে টাসেলটা। যখন দেখবেন যে কোনো টিম ডিফেন্স থেকে পাসিং করে খেলার চেষ্টা করছে, বড় বড় টিম যেগুলো করে, তখন আপনি দেখবেন লাউটারো মার্টিনেজ বসে গেছে, হুলিয়ান আলভারেজ খেলছে, প্রেস করার জন্য হুলিয়ান আলভারেজ তখন রানিং অ্যারাউন্ড করবে। তো এখন এই 4-3-3-তে আপনার সে কি আসলে দিন শেষে দুইটা ওয়াইড স্ট্রাইকার নিয়ে খেলবে, নাকি একটা পজিশনাল স্ট্রাইকার একটা উইঙ্গার নিয়ে খেলবে, এইটাই এখন আসলে তার ম্যাচ টু ম্যাচ ফরমেশনের উপরে ডিপেন্ড করে। সো এইখানেই ফ্যাক্টরটা এসে যায় যে ওই ফরমেশনও যদি চেঞ্জ করতে চায় স্ক্যালোনি, তার কি ওই লেভেলের কোয়ালিটি প্লেয়ার আছে যেটা দিয়ে সে ফরমেশনটা চেঞ্জ করতে পারবে? মানে আজকে পর্তুগাল চাইলে পারবে, ইংল্যান্ড চাইলে পারবে, কিন্তু আর্জেন্টিনা কি পারবে? আর ওইটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। এই কারণেই ডি মারিয়ার ফ্যাক্টরটা আমি বলছিলাম যে ওই লেভেলে যদি কোনো উইঙ্গার থাকতো যে কিনা কন্টিনিউয়াসলি রানিং, যে কোনো একটা সাইড ধরে জাস্ট রানিং করবে এবং ওয়াইড একটা স্পেস হেল্প করবে, তাহলে হতো কি, যদি ওয়াইড স্পেসে থাকে তাহলে মেসির জন্য ফ্রি রোমিংটাও ইজি হয়ে যেত, আর একটা স্ট্রাইকারের জন্য পজিশনালটা ধরে রেখে প্রেসিং করা বা দাঁড়ায় থাকাটাও ইজি হয়ে যেত। মিডফিল্ডে কোনো প্রবলেম নেই, আপনার ডিপল, এনজো ফার্নান্ডেজ আর ম্যাকঅ্যালিস্টার, এই তিনজন খেলবে, এই তিনজন একবার কম্বিনেশন ভালো। কিন্তু গোল দিতে গেলে তো ওই আরেকজন যে থার্ড প্লেয়ার, ওইটা তার যে হেল্পটা, ওইটা কিন্তু আপনার অনেক লাগবে, এবং ওই জায়গাটাতে আই থিঙ্ক সবাই হিট করবে অপোনেন্ট, এবং ওইখান থেকে আর্জেন্টিনার মানে যে উইক পয়েন্টটা আর একটু বেশি ওপেন হওয়া শুরু করবে। তো দেখা যাক, সিমস লাইক আ টাফ চ্যালেঞ্জ। অস্ট্রিয়া তারা যে গেগেন প্রেসিংটা করে, দে উইল নট গিভ আর্জেন্টিনা লট অফ টাইম অন দ্য বল, এই বিষয়টাই তাদের আসলে বড় চ্যালেঞ্জ হতে পারে আজকে। বাট তারপরও লিওনেল মেসি মানে বললাম তো লাস্ট মোমেন্টে একটা ঘুরে দিবে। আপনি আর্জেন্টিনার ফ্যান হন বা না হন, ফুটবল যারা ভালোবাসে, ইটস ইম্পসিবল নট টু লাভ লিওনেল মেসি যা করছে এই মুহূর্তে। এই সময়টা এসে সে যেভাবে এনজয় করছে খেলাটা, যাই মারছে সেখান থেকে গোল হচ্ছে, একটা মোমেন্ট দেখা গেল যে পুরো 90 মিনিটস অস্ট্রিয়া ভালো খেললো, জাস্ট আর্জেন্টিনা লাস্ট অ্যাডেড টাইমে গিয়ে এমন একটা মুভ নিল এবং মেসি এমন একটা ড্রিবল করলো, সে হয়তো 90 মিনিট ধরে এনার্জি জমায় রেখে অ্যাডেড মিনিটে একটা ড্রিবল করলে একটা ড্রিবলই খেলা বের হয়ে যাবে। সো এইখানে হচ্ছে ব্যাপারটা, এইখানেই হচ্ছে ফ্যাক্টরটা আর কি। ইন্টারেস্টিং। আর্জেন্টিনা অস্ট্রিয়া ম্যাচটা খুব টাফ হবে, বাংলাদেশ সময় রাত 11টায় সেই ম্যাচটা অনুষ্ঠিত হবে। সো নিশ্চয়ই আপনারা সবাই এক্সাইটেড সেই ম্যাচটা দেখার জন্য। আমরা আরও একটা টাইটেল কন্টেন্ডারের কাছে যাই, এরপর আমার শেষ একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, ওটাতে আসবো। ফ্রান্স সোফার অনেকে বলছেন যে তারা ধারে কাটছে, ভারে কাটছে, মানে ভালো না খেললেও তারা ম্যাচ জিতে যাচ্ছে। তো এইটা কিভাবে তারা করছে? মানে তাদের কি ফরওয়ার্ড লাইনটা আসলে এত বেশি ওভার পাওয়ারিং যে খারাপ দিনেও তারা করে ফেলবে, নাকি দিদিয়ার ডেশম্প আসলে কিছু একটা করে দেখাচ্ছেন তার এই ফরমেশনে? বিকজ জাস্ট দুইটা মিডফিল্ডার, বাকি সব অ্যাটাকার্স, একটু ইমব্যালেন্স লাগে অন পেপার, কিন্তু তারপরেও তো ওয়ার্ক করে যাচ্ছে। হ্যাঁ, মানে আপনি মিডফিল্ডের কথা বলেন, আমার কাছে এখনো সংশয়ের জায়গার নাম হচ্ছে ডিফেন্স। মানে আমি ফ্রান্সের ডিফেন্সটা নিয়ে এখনো অনেকটা বেশি মানে ভরসা পাচ্ছি না ওরকম যে এরা কিনা বড় টিমের সাথে পারবে কিনা। বাট এখন যা আছে সেই হিসাবে আমি বলবো যে গ্রুপ স্টেজের জন্য আই থিঙ্ক ইটস পারফেক্ট। তো যার কারণে আর মানে তাদের কারেন্ট অপোনেন্ট কিন্তু ইরাক, তো আই থিঙ্ক খুব একটা বেশি এই ম্যাচটা খুব সহজেই আর কি পার হবে। আই থিঙ্ক মানে দেশম্ব যেটা করবে যে এই ম্যাচে একটু শাফল করবে, একটু রোটেট করবে প্লেয়ারদেরকে রেস্ট দেওয়ার জন্য। কারণ আপনাকে মনে রাখতে হবে যে ওয়ার্ল্ড কাপ খুব বড়, এক মাসে 8টা খেলা। আপনি কিন্তু লিগে যখন খেলা চলে এক মাসে কিন্তু 8টা খেলা আপনি কখনো খেলেন না, হয়তো 6টা বা 5টা হয়তো দিন শেষে খেলা হয়, কিন্তু 8টা খেলা আপনার ইনজুরি হবে অনেক বেশি। এবং আপনি দেখছেন যে আর্জেন্টিনার ক্ষেত্রে ইনজুরি বলছেন, প্লেয়ার রাফিনাও এখন ইনজুর্ড, এরকম ইনজুরি বহুত হতে থাকবে। সো আপনার সাব বেঞ্চ কত বেশি স্ট্রং এবং রোটেট করতে পারে, এটাই আপনার জন্য একটা পয়েন্ট অফ ভিউ হতে পারে। বাট ফ্রান্সের যেই মানে বেস্ট ব্যাপারটা সেটা হচ্ছে যে অবভিয়াসলি মাইকেল ওলিসে, মানে হিজ পাসিং রেঞ্জ অ্যান্ড ড্রিবলিং রেঞ্জ ইজ আউট অফ দিস ওয়ার্ল্ড। মানে এখনকার সময়ের সবচেয়ে মানে মানুষের মনে খুশির খোরাক দেওয়া একজন প্লেয়ার। তো উনি যখন প্যালেসে ছিলেন, আপনার কি মনে হয়েছিল তার সিলিং এত বেশি? মানে আমার কিন্তু দেখে মনে হয়নি, আমার কাছে মনে হতো যে এজে ওলিসে একসঙ্গে প্যালেসে খেলছেন, তখন এজেকে মনে হতো যে তার একটা সিলিং আছে। বাট ওলিসে কি সারপ্রাইজ করছে? ওলিসে ওয়েন্ট টু অ্যানাদার লেভেল। মানে মানে বায়ার্ন মিউনিখে যাওয়ার পরে ইট ওয়াজ লাইক টপ লেভেলে চলে গেছে। এবং যে জিনিসটা যে ওলিসের যে পাসিং রেঞ্জের কারণে মানে সুবিধা হচ্ছে অবভিয়াসলি আপনার এমবাপ্পের, মানে এমবাপ্পের এক্সপিরিয়েন্স ইজ ডিফারেন্ট লেভেল। মানে সে আসলে একটা ওয়ার্ল্ড কাপ জেতা, মানে ফাইনালে 2টা ওয়ার্ল্ড কাপে, মানে ওই যে কনফিডেন্সটা তার আছে যে সে যাই করুক না কেন ক্লাবে, মানে
ন্যাশনাল টিমে তার পারফরমেন্স লেভেলটা অন্য রকমের একটা হয়ে আছে। এবং ফার্স্ট ম্যাচে আপনি দেখেন যেভাবে করে ও খেলাটা বার করে নিয়ে আসলো, ফার্স্ট ম্যাচে কিন্তু সেনেগাল বেশ ভালো প্রেসার দিয়েছে, and then তারাই তো আগে গোলটাও দিল। হ্যাঁ, কিন্তু যার কারণে মানে ওই এমবাপ্পে ফ্যাক্টর উইল অলওয়েজ বি এ ফ্যাক্টর ইন ওয়ার্ল্ড কাপ। এবং তার সাথে যখন আপনার ডেজে ডুয়ে আর এদিকে হচ্ছে আপনার মাইকেল ওলিসে আর ওইদিকে দেমবেলে, মানে দ্য অনলি ওয়ে ইউ ক্যান লাইক ডিফিট ফ্রান্স ইজ হ্যাভিং এ ইন্টার কলিশন বিটুইন দ্য প্লেয়ার্স, লাইক দেমবেলে পাস দিবে না এমবাপ্পেকে, ওই এরকম যদি কোনো কাহিনী হয় তাহলেই একমাত্র মানে ফ্রান্স ভেঙে পড়বে। এবং ফ্রান্সের অলওয়েজ হিস্ট্রি আছে ওয়ার্ল্ড কাপে গিয়ে প্লেয়ারদের মধ্যে গ্যাঞ্জাম, কোচের মধ্যে গ্যাঞ্জাম, এটা সবসময় আর কি থাকে ফ্রান্সের। কিন্তু ওইটা ছাড়া এই যে অ্যাটাকিং থার্ড বা অ্যাটাকিং যে 4-5 আছে, এখান থেকে আসলে গোল আসবে না এটা মনে করাটাই আসলে একটা মানে অদ্ভুত একটা ব্যাপার। আপনি ডিফেন্স করেন বা হাইলাইন করেন, সামহাউ অর দি আদার তারা গোল বের করবে। সো দ্য অনলি ওয়ে টু মানে ডিফিট ফ্রান্স ইজ টু স্কোর মোর গোলস দেন ফ্রান্স। সো এটা এখন কিভাবে করবে এই দে ডোন্ট নো, মানে কারণ যেভাবে করে আর কি অপোনেন্টের ওদের আর কি মানে স্ট্রাইকিংটা আর কি এত ভালো। সো হোপফুলি এই ম্যাচেও আমি 4-0 5-0 একটা স্কোর লাইন দেখতে পাচ্ছি। আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম স্কোর লাইন, আপনি অলরেডি বলে দিয়েছেন। 4-5 তো আমি দেখতেই পাচ্ছি। ইভেন দো যদি সাবস্টিটিউটও করো তারপরও বারকোলা এসে যদি যেভাবে করে গোল দিয়ে দিবে, আই থিঙ্ক খুব টাফ হবে অপোনেন্টের জন্য আর কি। সো আমরা যদি 3 জন স্ট্রাইকারকে লাইন আপ করি এবারে ওয়ার্ল্ড কাপে যারা মোস্ট লাইকলি গোল্ডেন বুটের রেসে বেশ ভালো অবস্থানে থাকবেন, একজন হচ্ছেন হ্যারি কেইন, একজন হচ্ছেন এমবাপ্পে, আর মেসিকেও রাখতে হচ্ছে বিকজ হি হ্যাজ দ্য হ্যাট্রিক এজ ওয়েল। আমি আলাদা করে হালান্ডকে রাখবো। হালান্ড এজ ওয়েল, আচ্ছা, মানে নরওয়ে আসলে কতদূর যাবে সেটার উপর ডিপেন্ড করবে বিকজ বেশি সংখ্যক ম্যাচ পাওয়ার সম্ভাবনা আসলে ইংল্যান্ডের হয়তো বা ফ্রান্সের বা আমার ধারণা মতে এবারে ওয়ার্ল্ড কাপে ডার্ক হর্স হচ্ছে নরওয়ে, এবং দে উইল ডু ভেরি গুড। যত ম্যাচ যাবে মানুষজন রিয়েলাইজ করবে, কারণ একটা টিমে গোল দেওয়ার লোক লাগে কিন্তু সাথে লাগে গোল মানে বলটা সাপ্লাই করার। সো দে হ্যাভ এভরি ওয়ে পসিবল অফ সাপ্লাইং দ্য বল টু হালান্ড। মাঝখানে ওডেগার্ড আছে আর্সেনালের, রাইট ব্যাকে রায়ারসন আছে জার্মান লিগে আর কি, বেশ ভালো খেলে, স্পেশালি সেট পিসে হি ইজ টু গুড। স্লট আছে আতলেটিকো মাদ্রিদে, যে কিনা উইঙ্গার হিসেবে খেলে, আবার হাইটও বিশাল বড়। আর নুসা নামে একজন প্লেয়ার আছে, তার ড্রিবলিং ভেরি গুড অন দ্য লেফট। দিয়ামন্দে আর নুসা হচ্ছে লিপজিগের মেন দুইজন প্লেয়ার, মানে আমরা দিয়ামন্দেরটা শুনি, নুসারটা শুনি না। এই ওয়ার্ল্ড কাপে হয়তো নুসারটা শুনবো। আর আপনার ডিফেন্সে তো আইয়ার আছে এবং আরো বেশ কিছু প্লেয়ার যারা আছে, সো সবাই অনেক লম্বা। সো সেট পিসেও তারা দে উইল ডু ভেরি গুড। সো মানুষজন হয়তো নরওয়েকে অভাবে দেখছে না, কিন্তু গোয়িং ফরওয়ার্ড বুঝবে যে নরওয়ে ইজ ডার্ক হর্স। ফাইন, লেটস রেট देम তাহলে। আপনার মতে গোল্ডেন বুটটা কে জিততে পারে? হালান্ড, মেসি, এমবাপ্পে, হ্যারি কেইন? এটা একটা সমস্যা যে ফাইনাল পর্যন্ত কে যাবে সেটার উপর ডিপেন্ড করবে। আই থিঙ্ক ইট উইল বি বিটুইন হালান্ড অ্যান্ড হ্যারি কেইন। হালান্ড এন্ড হ্যারি কেইন। মানে হালান্ডের প্রবলেমটা হচ্ছে যে, হালান্ডের প্রবলেম ঠিক বলবো না, মানে ও হয়তো কম ম্যাচ পাবে, শেষ পর্যন্ত ফাইনাল পর্যন্ত যাবে না, কিন্তু যে কটা ম্যাচ পাবে প্রত্যেকটা ম্যাচে 2-3টা করে গোল ও দিয়ে রাখবে, যার কারণে ওর সংখ্যাটা বেশি হবে, ম্যাচ কম খেলবে। কিন্তু হ্যারি কেন আই থিঙ্ক অবভিয়াসলি আমার মতে যে ইংল্যান্ড ফাইনাল পর্যন্ত খেলবে এবং প্রত্যেকটা স্টেপেই হ্যারি কেনের গোল দিয়ে যেতে হবে। এবং প্রথম ম্যাচে 2টা গোল পেয়ে ফর্মে চলে এসছে, সো তার পেনাল্টিও দেওয়া হয়ে গেছে, আবার মানে ওপেন মানে সেট পিস থেকেও দেওয়া হয়ে গেছে। সো আই থিঙ্ক হ্যারি কেন এখানে একটা যেহেতু পেনাল্টিটা নেয়, সো সেক্ষেত্রে আর কি ইট উইল বি আ বিগ ফ্যাক্টর। ইন্টারেস্টিং। আহমেদ শাহেক কিন্তু বলে দিয়েছেন কথার ফাঁকেই যে ইংল্যান্ড ফাইনাল পর্যন্ত যাবে। তো আমরা এটাও কেটে রাখবো, পরে দেখবো মিলে কিনা। আজকে আমাদের শোতে আসার জন্য অনেক ধন্যবাদ আহমেদ শাহেক, ইট ওয়াজ এ প্লেজার। আপনারা দেখছিলেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ড্রিবলিং। আর্জেন্টিনার ম্যাচটা দেখবেন, ফ্রান্সের ম্যাচ দেখবেন, এনজয় করবেন। দেখা হবে আবারও আগামীকাল।